বাংলাদেশে এই 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 যে এখনকার যে সিচুয়েশনস এর মধ্যে রয়েছে এইগুলো তো খুব চেনা মানে মানে একটা পরিসর, কিন্তু এই যে এত ফরেন মানে আমার কাছে যেটা বুঝতে মানে খবর আছে দূতাবাসগুলো অত্যন্ত অ্যাক্টিভ, বিভিন্ন ফরেন দূতাবাস বিভিন্ন রকম, তার রাজনৈতিক দলগুলো বিভিন্ন রকম উদীয়মান দলগুলো তারা কি এজেন্ডা নিয়ে আসছে তাদের সাথে জল মাপছে এই মুহূর্তে, আমেরিকা হোক মূলত তাদের দিক থেকে এই সমস্ত কিছু যে জায়গায় রয়েছে তাতে আমার কথা হচ্ছে ডক্টর ইউনূসকে আমরা যদি বলি যে সত্যি তার ইন্টেলিজেন্স নিয়ে কিন্তু বরাবরই একটা লোকের একটা শ্রদ্ধা ছিল, শ্রদ্ধাটা কিন্তু অনেকটা এখনো অটুট রয়েছে, কিন্তু যেটা বলছেন রতনবাবু যে আওয়ামী লীগের জনপ্রিয়তা উত্তরোত্তর বাড়ছে এবং আওয়ামী লীগ প্রচন্ড পরিমাণে হচ্ছে একটা ইন্টেন্স একটা জায়গার মধ্যে গিয়ে পৌঁছবার চেষ্টা করছে, কি বলবেন? আমি আপনাকে প্রথমেই বলবো যে বাংলাদেশের যিনি বর্তমানে বিদেশ আছেন উপদেষ্টা আছেন তৌহিদ হোসেন, তৌহিদ হোসেনের টিউনটা আপনি দেখেছেন কিনা আপনি শুনেছেন কিনা জানি না, তৌহিদ হোসেনের বিভিন্ন বক্তব্যগুলো কিন্তু অনেকটাই একটু গোল গোল হয়ে গেছে, অতটা আগে যেরকম শার্প কাট ছিল এখন অনেকটা গোল গোল হয়েছে। তার কারণটা আমি বলছি, তৌহিদ হোসেন ছিল খালেদা জিয়ার সময়ে ভারতবর্ষে মানে আমাদের এই কলকাতার তিনি ডেপুটি হাই কমিশনার ছিলেন। হ্যাঁ সে সময় আমি এই ব্যক্তিটি আমি তখন আমি এই ব্যক্তিটিকে ছিটমহলের আন্দোলন কেন্দ্র করে ওনার সঙ্গে আমার 2-3 বার দেখা হয়েছিল এবং আমি ভদ্রলোকের সঙ্গে কথা বলে বুঝেছি যে উনি ব্যক্তিগতভাবে 71কে বিশ্বাস করেন। প্রথম এইটুকু জায়গা আপনাদের মানে বুঝে রাখতে হবে, উনি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন। আপনি ফলো করুন, যখন থেকে বিএনপির সঙ্গে সম্পর্ক একদম প্রায় তলানিতে এসে ঠেকেছে তখন থেকে কিন্তু তৌহিদ হোসেনের ভাবভঙ্গি কথাবার্তা আলোচনা সেটা কিন্তু ভিন্ন রূপ নিয়েছে। বাংলাদেশের কাছে এই মুহূর্তে সবচেয়ে ডেঞ্জার যে জায়গাটা, এই কথাটা বুঝতে হবে, বাংলাদেশ খুব ভালো করে জানে যে ভারতবর্ষ চাইছে একটা কনভেনশনাল ওয়ার হোক এবং শুরুটা বাংলাদেশ করুক। আমি আপনাকে আজকে এটা বলে রাখলাম, কেন বলছি সেটাও আপনারা বুঝে রাখুন। যেই মুহূর্তে কনভেনশনাল ওয়ার হবে, ইস্টার্ন রেজিমেন্ট যেভাবে এখানে মানে ইস্টার্ন কমান্ড যেভাবে এখানে তৈরি হয়ে আছে, আপনারা কলকাতায় বসে আছেন, আমি এখানে কুচবিহারে বসে আছি এবং আমি এখানকার এদের অ্যাক্টিভিটিস সম্পর্কে অলমোস্ট প্রতিদিন দেখছি, যেভাবে তাদের বাস্তবিক অর্থে তারা যেভাবে কাজ করছে তাতে বাংলাদেশে যেটা ওরা চিকেন নেক বলে বলছে, যেটা ওরা ভারতবর্ষের সবচেয়ে দুর্বলতা বলছে, সেই দুর্বলতাটা সারা জীবনের নামে ভারতবর্ষ থেকে কেটে যাবে। আমি আপনাদের একদম খুব পরিষ্কার আজকে এই কথাটা, এটা তৌহিদ হোসেন বুঝতে পারছে, নাম্বার 1। নাম্বার 2, আরেকটা জায়গাতে আসে, সেটা হচ্ছে এই সরকারের সঙ্গে আগামী 1 বছরের মধ্যে কোনো আন্তর্জাতিক দেশ অর্থাৎ বিগত 9 মাস এবং আগামী যে 1 বছর তার মধ্যে যতক্ষণ নির্বাচিত সরকার না থাকবে ততক্ষণ পর্যন্ত কেউ কোনো চুক্তিতে যাবে না। তার অন্যতম প্রমাণ হচ্ছে আইএমএফ অলরেডি 3য় এবং 4র্থ কিস্তি নিয়ে টালবাহানা শুরু করেছে, আর আইএমএফ যদি টালবাহানা শুরু করে ওকে আমরা এখানে আমি একটু আমার আপত্তি আছে, আইএমএফ যে প্রেসারটা বাংলাদেশের উপর তৈরি করছে সেইটা কি এইটা ইন্ডিকেট করছে না যে আইএমএফ যদি ফান্ড করা বন্ধ করে দেয়, ওয়ার্ল্ড ব্যাংক যদি ফান্ড করা বন্ধ করে দেয়, সেক্ষেত্রে অন্য নেশনের কাছে তাদের অ্যালায়েন্সের জন্য হাত পাততে হবে, সাথে অ্যালায়েন্সটাও ফুলফিলড হবে, তাতে সেটা থ্রু ইউনাইটেড স্টেটসের যে ডিপ স্টেট আছে তারা থ্রু পাকিস্তান সেই ফান্ডিংটা করলো, থ্রু মিয়ানমার সেই ফান্ডিংটা করলো, বা তারা কিছু কিছু অন্য এজেন্সি দিয়ে ডিরেক্টলি ফান্ডিংটা করলো। আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক এগুলো তো হোয়াইট কলার ইনস্টিটিউশন, এদের দিয়ে জাস্ট প্রেসারগুলো ক্রিয়েট করা হয়, ইকোসিস্টেমটা রেডি করা হয়। এদের এই দীপ্তিমান বাবু হ্যাঁ এটা খুব মৌলিক প্রশ্ন, মানে এই যে বিভিন্ন রুট দিয়ে করে তাহলে বাংলাদেশের পরিস্থিতি তো তাহলে ওরা আরো ওয়ার্স হবে, কারণ তাদের কন্ডিশন, তাদের অ্যালায়েন্সের কন্ডিশন মেনে নিতে হবে বাংলাদেশকে, ঢাকাকে, মানে এটা কম্পালশনে একমাত্র সম্ভব। কিন্তু আপনি বলছেন যে সেখানকার যারা বুদ্ধিবৃত্তিক লোক আছেন, খলিলুর রহমান বা ডক্টর ইউনূস বা হচ্ছে আপনি তৌহিদ হোসেনের কথা বললেন, যারা মানে অনেকগুলো রয়েছে, বা আমি রিসেন্ট টাইমে মাহমুদুর রহমানের যে বক্তব্য, অনেক ভারত বিদ্বেষ বা অনেকের ওই হবার পর
তারা যে ধরনের সাজেস্টিভ বুঝতে পারছেন যে কাউন্টার ব্যাপারটা কিভাবে অত্যন্ত মানে নিচ্ছে, এবং সেই সময় আওয়ামী লীগের এরকম রাজনৈতিক শূন্যতাটার একটা স্পেসটাকে ভরাট করার চেষ্টা। না, ওনার কাছে আমার একটা প্রশ্ন আছে, আমি একটা প্রশ্ন করছি, একটা কথা একটু বলে নিচ্ছি, একটা কথা বলে নিচ্ছি, আমি জাস্ট একটা কথা বলে নিচ্ছি। অতি সম্প্রতিকালে আমাদের সবার কানে একটা খবর এসছে, সেটা হচ্ছে সৌদি আরব থেকে বাংলাদেশিদের ডিপোর্ট করছে, ধরা হচ্ছে। এই বিষয়টা বাংলাদেশের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করছে। একটা জিনিস বুঝতে হবে যে র্যাডিক্যাল এই জাতীয় কাজ করার ফলে বাংলাদেশের অর্থনীতির উপর যে চাপটা আসছে, অর্থাৎ আন্তর্জাতিক চাপ শুধু খ্রিস্টান ওয়ার্ল্ড বা হিন্দু ওয়ার্ল্ড থেকে নয়, যারা তাকে মানে তাদের থেকেও এই চাপটা আসছে। ফলে এই প্রেসারটা কন্টিনিউয়াসলি, যেটা এই প্রেসারটা আসছে সেটা তৌহিদ হোসেনের ওপর আসছে, এবং তৌহিদ হোসেন সেই কারণেই তার টিউনটাকে অনেকটা নামিয়ে এনেছে। কিন্তু এখানে ডক্টর ইউনূসের যে উচ্চাসা, আমি প্রথম কথা বলছি, ইউনূস কোনোভাবে নিজেকে বাংলাদেশের অ্যাবসলিউট বলে সে নিজেকে প্রমাণ করতে চাইছে। তার এই উচ্চাসা, তার উচ্চাকাঙ্ক্ষা, এবং তার সঙ্গে তার যে আশপাশের যারা আছে তাদের যে অপরিপক্কতা, আন্তর্জাতিক রাজনীতির যে অপরিপক্কতা, সেইটার কারণে এখন কিন্তু বাস্তবিক অর্থে ডক্টর ইউনূস সম্পূর্ণ নিজের দেশে এবং আন্তর্জাতিক স্তরে সম্পূর্ণ একলা। না টাকা আনতে পারছে, না ভিসা পাচ্ছে, না বিজনেস বাড়াতে পারছে, এবং না বন্ধু তৈরি করতে পারছে। এই চারটা কারণে আপনি নিশ্চিন্ত থাকে, আমি রতনবাবুর সঙ্গে একমত যে খুব অল্প সময়ের মধ্যে হাসিনার কামব্যাক হচ্ছে, এবং তার পরিস্থিতিটা স্বয়ং ইসেই তৈরি করছে, ইউনূসই তৈরি করছে। আমার এখানে একটা এইটা আমি আপনাদের বলি। তো উনি যে একটা পয়েন্ট বললেন না, সৌদি আরব থেকে ডিপোর্ট করছে বাংলাদেশিদের, খুব স্বাভাবিকভাবে দেখবেন ইউএসের যে পেট্রোডলারের কন্ট্রোলটা বা গ্লোবাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের যে কন্ট্রোলটা, তার প্রধানতম অ্যালাই হচ্ছে সৌদি আরব। মানে ইউএস যদি বাংলাদেশকে প্রেশারটা ক্রিয়েট করতে চায়, থ্রু সৌদি আরব করবে। ইসলামিক নেশন মানে এক ভাবার কোনো কারণ নেই। তার আরও একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, উনি 2003 সম্ভবত এর কথা বললেন, বেগম খালেদা জিয়ার কথা। বেগম খালেদা জিয়া শিফনের শাড়ি পরে উইস্কি খেত, আমি আপনাকে বলছি, দিয়ে র্যাডিক্যাল ইসলামকে প্রভোগ করতো ওখানে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য থিওলজি সেটা তো প্রহিবিটেড। এরকম কোনো ছবি কি আপনি দেখেছেন না আছে? এইগুলো তো ওপেন আছে। মানে আমি যেটা বলছি আপনাকে, আমার ডিপ্লোম্যাটের সাথে কথা বলেই আমার এই ইনপুটগুলো জেনারেট করা। উনি জাস্ট উইস্কি খেতেন বসে যে কোনো ডিপ্লোম্যাটিক মিটিং, অ্যান্ড তার সাথেই র্যাডিক্যাল বা ফ্যানাটিক ইসলামের যে পার্টটা, সেটাকে উনি কিভাবে আগুন লাগাতেন। ওই জন্য এই ইনস্ট্রুমেন্টটা ওদের কাছে ইউজ করা খুব সহজ। আমার ওনাকে যে কোশ্চেনটা ছিল, উনি ইস্টার্ন কমান্ডের কথা বললেন, ইন্ডিয়ান আর্মির ইস্টার্ন কমান্ডের কথা। তো ওনার জায়গাটা আমি বুঝতে পারলাম না, উনি দূরে আছেন না। উনি বললেন ভারত সক্ষম না, এটা যদি উনি একটু ক্লিয়ার করে দেন। যদি কনফ্রন্টেশনাল ওয়ার হয়, কনভেনশনাল ওয়ার হয়, আমি ভারতবর্ষ সক্ষম, মানে সক্ষমতাটা হচ্ছে কয়েকশো গুণ বেশি। আমি আপনাকে বলছি, এটা খুব বেশি হলে 2 ঘন্টার লড়াই হবে, একদম পরিষ্কার জেনে রাখুন, এটা 2 ঘন্টার লড়াই। কিন্তু তার ফলে যে ইকোনমিক স্যাংশনস গুলো আসবে বা কিছু কূটনৈতিক চাপ আসবে বা যে অস্থিরতা তৈরি করবে, আপনার মনে হয় না দিল্লি সেই জন্যই জিনিসটা চাইছে না যে কনভেনশনাল ওয়ারে আমরা যাই আগেভাগেই? না, প্রথম কথা হচ্ছে নিগোসিয়েশনের প্রশ্নটা এই মুহূর্তে দেখুন, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এই মুহূর্তে চায়না কেন্দ্র করে ইউএসএ চাপে আছে। প্রথম আপনাকে এটা বুঝতে হবে, চায়না এই মুহূর্তে, চায়না যতক্ষণ চাপে থাকবে ততক্ষণই হচ্ছে ভারতবর্ষের কাছে সুযোগ আছে, এই কথাটাকে বুঝতে হবে। যদি আমি এটা মনে করি না যে কনভেনশনাল ওয়ার কোনো রাষ্ট্রের পক্ষেই ভালো। এক্স্যাক্টলি, কারণ আমি যেটুকু ভারতবর্ষ চাইছে প্রথম অ্যাটাকটা বাংলাদেশ থেকে হোক। হ্যাঁ, সেটা করলে তো রেসপন্ড করতেই হবে ভারতকে, সেটা তো ভারতের কম্পালশন। আমি সেটা বলছি, সেটাই তো। ধরুন বাংলাদেশের একটা প্রধান ইম্পর্টেন্ট সেক্টর হচ্ছে গার্মেন্ট সেক্টর। সেই গার্মেন্ট সেক্টরের যে ডিস্ট্রিবিউশনটা হয় 36টা দেশে ইন্টারন্যাশনালি, থ্রু ভারতবর্ষ বাংলাদেশ ওটা এক্সপোর্ট করে। এই ব্যাপারে আমার প্রশ্নটা শুনে, সময় কম তো, প্রশ্নটা শুনলে সুবিধা হবে। সেটা হচ্ছে যে এই যে ট্রান্সশিপমেন্ট বন্ধ এবং এই যে সুতো, ভারতের সুতোর গুণমান এবং দামে, সেটা হচ্ছে বাংলাদেশের একটা অর্গানাইজেশন, অ্যাপারেল একটা অর্গানাইজেশন বলছে এটা ক্ষতি হবে, আরেকটা বলছে আমাদের দেশীয় সুতোর উৎপন্ন করার এটা তৈরি হবে। বাংলাদেশ কোথাও একটা রিস্ক নিতে চাইছে। আসলে বিষয়টা কি হয়েছে?
ব্যাপার হচ্ছে গার্মেন্টস বিজিএমএ, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন বিজিএমএ ৮,৪৩২টা ফ্যাক্টরি, তার মধ্যে ৮০০ ফ্যাক্টরি চলছে, বাকি সব ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। তার কারণ হচ্ছে G8 এবং G20 কান্ট্রি মেন বায়ার তো ওয়ালমার্ট, ক্যামার্ট, গুচি, লিভাইস, অনেক বড় বড় আছে। টোটাল ৩৫৩টা ব্র্যান্ডের কাজ বাংলাদেশে হয়। তার যে বাইং হাউস আছে, সব বাইং হাউসরা তারা এইসব সন্ত্রাস দেখে তারা পালিয়ে গেছে, বাইং হাউস তালা মেরে দিয়ে চলে গেছে। ইন্ডাস্ট্রি চলবে কোথা থেকে? বাইং হাউস নেই, ইন্ডাস্ট্রি চলবে কোথা থেকে? এটা ব্যাপার, কারখানা সব বন্ধ। এবার কথা হচ্ছে এই যে ট্রান্সশিপমেন্ট বন্ধ, তার জন্যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বিরাট ক্ষতি হবে। ওরা এই জায়গায় ঘুরে বা যদি এইটা বন্ধ থাকে, ওদের ট্রান্সপোর্ট কস্ট বিরাট বেড়ে যাবে, গার্মেন্টস করতে পারবে না। আর একটা ব্যাপার হচ্ছে সুতো শুধু না, গার্মেন্টসের বোর্ড মেটেরিয়াল সব কলকাতা থেকে যায়, আর কাপড় সিনথেটিক্স কাপড়টা সুরাট থেকে যায়, আর লিলেনটা ইন্ডিয়া থেকে যায়, বাকি কাপড় সব চায়না থেকে আসে। এই দুটো কান্ট্রি, ইন্ডিয়া এবং চায়না, বাংলাদেশের গার্মেন্টস অ্যাপারেল ইন্ডাস্ট্রি, গার্মেন্টস মানে কিছুই বানায় না, শুধু তো তৈরি হয় বাংলাদেশে। সুতো তৈরি হয়, ওদের যে কোয়ালিটি ক্লথ তৈরি, কাপড় তৈরি হয়, সেই কাপড় ওখানে গার্মেন্টসে চলবে না। গার্মেন্টসে চায়নার কাপড় আর ইন্ডিয়ার কাপড়, সুরাট আর লিলেন কাপড় ইন্ডিয়া থেকে যায়, হ্যাঁ, আর চায়না থেকেও লিলেন ঢোকে, একটু দাম কম বলে। আর বোর্ড মেটেরিয়ালস, ছুঁচ থেকে শুরু করে আরম্ভ করে তার বোর্ড মেটেরিয়াল মানে শার্টের, সব কলকাতার নন্দরাম মার্কেট থেকে যায়। আমি এখানেই বলতে, মানে ট্র্যাডিশনাল ওয়ারের জায়গায় দেখুন পরপর অ্যাটাক, পরপর এইটা হজম করা একটু মুশকিল, যে কারণে তারা মুর্শিদাবাদ নিয়ে, আমি আজকে আর যেহেতু সময় নেই সেই কারণে গার্মেন্টস আর পারবে না ওরা। হাসিনা না এলে গার্মেন্টস পার্ক আর হবে না, বন্ধই হয়ে গেল। পশ্চিমবঙ্গের ডেস্টিনেশন ওয়েস্ট বেঙ্গল, আগামী দিন ম্যানুফ্যাকচারিং হাব মানে গার্মেন্টস অ্যাপারেল ইন্ডাস্ট্রি পশ্চিমবাংলার সম্ভাবনা অনেক বেড়ে গেল। একদম এটা এখানে হাসিনা নিয়ে আমার একটু কথা আছে। আমি শেখ হাসিনায় কেন কম কনসেন্ট্রেট করতে চাইছিলাম পুরো ডিসকাশনটায়। আমাদের সলিউশন শুধু শেখ হাসিনা নয়, না আমি সেটা বলছি, কারণ শেখ হাসিনা, আওয়ামী লীগের তো নতুন, আমি তো সাকিবুল হাসানের বক্তব্য, একজন ক্রিকেটার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আইসিসি র্যাঙ্কিংয়ে নাম্বার 1, সে যেটা বলেছে অনেকটা এটা যে রিপেন্টেন্স অনেকের মধ্যে, এটা একটা অনেকের প্রশ্ন যে এই যে একজন সম্মাননাময় এত বড় মাপের ক্রিকেটার, যে আওয়ামী লীগে হলো নির্বাচনে, তারপরে এই অবস্থা। কিন্তু আশ্চর্যজনক কোনো রিপেন্টেন্স নেই, বলছে আমি দারুণ সিদ্ধান্ত, দাঁড়ানো, আবার দাঁড়ালে আবার জিতবো, এই যে কথা উইথ কনফিডেন্স, এটা তো একটা আওয়ামী লীগের মধ্যে এই কনফিডেন্সটা দেখা যায়। ডিপ্লোমেসির গ্রামারে ব্যালেন্স বলে একটা কথা আছে, হ্যাঁ, ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট। এবারে আপনি যদি পুরো ফরেন পলিসি আপনার হাসিনা সেন্ট্রিক করেন, সেক্ষেত্রে হাসিনা যদি ওখানে বসেও যায়, ভারতবর্ষকে কাইন্ড অফ ব্ল্যাকমেল করবে যে আমি আছি বলে তুমি ঠিক আছো এই সাউথ এশিয়াতে, আমি যদি সরে যাই তাহলে তোমার জন্য খালেদা জিয়া। ভারতবর্ষে আজকের সময় নেই, ঠিক আছে। দীপ্তিমান বাবু এগ্রি, মানে এইটাতে মানে এটা আসলে ঐতিহাসিকভাবে এটা এমনভাবে ডেভেলপ করেছে সংবিধান বা ৭১-এর মুক্তিযুদ্ধ, যে কোনো ক্ষেত্রেই। আদিত্য, মুক্তিযুদ্ধ দেখার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু বাবার কর্মসূত্রে আমি যখন লালগোলায় ছিলাম, অতি ছোট আর কি, রাজশাহী, এবং এয়ার রেইড বা হচ্ছে ওই যে যখন অল ইন্ডিয়া বেতারে যখন দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের যখন আসে মানুষের তীব্র, তখন অত রেডিও সেটও নেই, এই যে বিভিন্নভাবে মানে একদমই বিজন বোস এই ইতিহাস ওইটুকুই দেখা, তাতে দেখেছি যে ৭১-এর মুক্তিযুদ্ধের আবেগ, এইটাকে উৎপাটিত করা বা এটাই তো আওয়ামী লীগের, এটাই তো এসপি অত্যাচারের ইন্টেন্সিটির জন্য আবেগটা তৈরি হয়েছে। ওই অত্যাচার চোখে দেখা যায় না, ওয়ার্ল্ড মিডিয়া সাইলেন্ট ছিল তখন। ওকে 56% ভোট আওয়ামী লীগের এখনো বাংলাদেশে আছে, এবং যত দিন যাবে তত দেখা যাক। আমরা ভবিষ্যতে প্রায় প্রত্যেক দিনই অনেকেই এটা নিয়ে বলেন যে বাংলাদেশের অনেক মানুষ বলেন, সমর্থনও করেন, সমর্থকের সংখ্যা বেশি, জানিয়ে দিচ্ছি, তারা বলেন যে আপনারা বলছেন ধন্যবাদ, বহু মানুষ অ্যাক্রস লাইনে, মুসলমান হিন্দু অ্যাক্রস লাইনে। আবার অনেকে বলেন যে আপনারা তো পুরো বাংলাদেশের এটাই হলেন মেন স্ট্রিম মিডিয়াতে, আমরা মনে করি যে এই সমস্যা যত দ্রুত এটার নিষ্পত্তি না হবে, তত কিন্তু অত্যন্ত একটা এমনই দুর্বিষহ পরিস্থিতি, তার প্রথম আঘাত বাংলাদেশে থাকবে, অন্যান্য আঘাতটা এসে হয়তো অন্য জায়গায় গিয়ে পড়তে শুরু করে।